আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যে সময়টাতে বিজয়ী হলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর হয় না। 2023 সালের 7 অক্টোবরের পর গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জায়নবাদী ইসরায়েল। এই সামরিক অর্জনকে বেশ বড় করে দেখছে তেল আবিব। হামাস আর হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতাকে তারা হত্যা করেছে, ইরানের ভিতরে হামলা করেছে। নেতানিয়াহু মনে করছেন সৌদি আরব আর অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও তাদের আয়ত্তের মধ্যেই রয়েছে। ট্রাম্প যেহেতু হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো ফিরে এসেছেন, নেতানিয়াহু তাই ভাবছেন তার স্বপ্নের মধ্যপ্রাচ্য নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের দিক থেকে শর্তহীন সমর্থন পাবেন তিনি। কিন্তু বিশ্লেষকরা বলেছেন ট্রাম্পের ব্যাপারে অতিমাত্রায় অলীক ধারণায় ডুবে আছে নেতানিয়াহু। বিস্তারিত থাকছে হায়দার সাহেবের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য নিয়ে বিপজ্জনক সব ধারণার কারণে ট্রাম্পকে নিয়ে নানা অলীক উচ্চাকাঙ্ক্ষায় ডুবে আছেন নেতানিয়াহু। রাজনৈতিক সমাধান বাদ দিয়ে ইসরায়েল যেভাবে সামরিক শক্তির উপর নির্ভর করছে, তাতে তারা দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়বে। গাজা ও লেবাননে মানবিক সংকট আরও বাড়বে। আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে আশায় আছেন নেতানিয়াহু, সেগুলোর জন্য ছাড় দিতে হবে ইসরায়েলকে। কিন্তু সেই ছাড় দিতে তারা রাজি নয়। আবার ট্রাম্প যে হঠকারী পররাষ্ট্রনীতি অনুসরণ করেন, সেটাও ইসরায়েলকে বিচ্ছিন্ন করে দিতে পারে। নেতানিয়াহু যেই সামগ্রিক বিজয়ের স্বপ্নে বিভোর হয়ে আছেন, সেটা শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা ও বৈশ্বিক অবস্থানের আরও অবনতি ঘটাবে। ট্রাম্প এমন সময় ক্ষমতায় আসলেন যখন ইসরায়েলের সামরিক শক্তির উত্থান হচ্ছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাসের অবকাঠামোর অনেকটাই ধ্বংস করে দিয়েছে, হিজবুল্লাহকেও বেশ খানিকটা দুর্বল করে দিয়েছে, আবার ইরানের সামরিক স্থাপনাকে টার্গেট করে হামলাও চালিয়েছে। হামাস আর হিজবুল্লাহর সম্পদের ক্ষতির পাশাপাশি শীর্ষ নেতাদেরকেও হত্যা করেছে তেল আবিব। নেতানিয়াহুর বিরুদ্ধে যে সমালোচনা ছিল, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে বিরতিহীন সামরিক অভিযানের আড়ালে সেই সমালোচনাকেও খানিকটা আড়াল করেছেন তিনি। মার্কিন নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের সাথে নেতানিয়াহুর টানাপোড়েন তৈরি হয়েছিল। গাজা যুদ্ধে ইসরায়েলের যে কৌশল আর অস্ত্রবিরতির ব্যাপারে তাদের যেই অনীহা, তার সমালোচনা করেছিল বাইডেন প্রশাসন। ট্রাম্প জেতার পর নেতানিয়াহু আর তার রাজনৈতিক জোট নিজেদেরকে আরও শক্তিশালী ভাবতে শুরু করেছে। আরও আগ্রাসী অভিযানের কথাও ভাবা হচ্ছে। গাজা আর পশ্চিম তীরে নিয়ন্ত্রণ আরও কঠোর করতে চায় তেল আবিব। আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার খায়েশ তাদের। নেতানিয়াহুর এই কৌশলের মধ্যেই ধরে নেওয়া হয়েছে সামরিক আধিপত্য দিয়ে তারা আঞ্চলিক শক্তিগুলোকে ইসরায়েলের নীতি মানতে বাধ্য করতে পারবে। কিন্তু বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের এই জুয়া খেলায় ঝুঁকি অনেক। রাজনৈতিক ও আঞ্চলিক আধিপত্যের জন্য সামরিক সাফল্যের উপর বাজি ধরেছে নেতানিয়াহু সরকার। হামাসের আরেকটি বড় ধারণার হামলার সক্ষমতা এই মুহূর্তে অনেকটাই কমে গেছে। হিজবুল্লাহর মিসাইলের মজুদও কমে এসেছে। কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েল এই ধরনের কৌশলগত জয় পেলেও তাতে হামাস ও হিজবুল্লাহর মতো দলগুলোর প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি শেষ হবে না। ইরান আর তাদের প্রক্সি শক্তিগুলো যে প্রতিরোধ অক্ষ গড়ে তুলেছে, সেই চ্যালেঞ্জও রয়েই যাবে। হিজবুল্লাহ আর হামাস একসময় তাদের হারানোর সক্ষমতা আবার গড়ে তুলবে এবং ইসরায়েলের ভিতরে আবার তারা রকেট হামলা শুরু করবে। যুদ্ধের পর গাজার ব্যাপারে ইসরায়েল কি পরিকল্পনা করছে সেটা মোটেই স্পষ্ট নয়। তারা শুধু বলেছে, গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তারা পুনর্বহাল দেখতে চায় না। পাশাপাশি সেখানে স্থায়ীভাবে ইসরায়েলের সামরিক বাহিনীর উপস্থিতির ইঙ্গিত দিয়েছে তেল আবিব। নেতানিয়াহুর সরকারি জোটে যে কট্টরপন্থী আছে, তারা গাজায় আবারও ইহুদি বসতি স্থাপন করার জন্য চাপ দিচ্ছে। পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের অন্তর্ভুক্ত করার দাবিও তুলেছে। এরকম কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা হলে অস্থিরতা ও প্রতিরোধ আরও জোরালো হবে। নেতানিয়াহু সরকার আশায় আছে, ট্রাম্প ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা শর্তহীন সমর্থন পাবে। ইসরায়েলের অনেকে ট্রাম্পকে অনমনীয় মিত্র মনে করে, কিন্তু ট্রাম্পের পররাষ্ট্রনীতির ইতিহাস বলছে তার ব্যাপারে আগাম অনুমান করা খুবই মুশকিল। ট্রাম্প যদিও ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে, কিন্তু নেতানিয়াহুর সাথে আগেও তার দ্বন্দ্ব হয়েছে। তেল আবিবের ইচ্ছামতো দীর্ঘ লড়াইয়ে জড়ানোর ব্যাপারে তার অনীহা রয়েছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেকটা লেনদেনের কৌশল অনুসরণ করেন ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের কৌশল যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে না মেলে তাহলে সেখানে উত্তেজনা তৈরি হতে পারে, যেমন ইরানের সাথে সরাসরি কোনো সংঘাত চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ও ইসরায়েলের ব্যাপারে ধৈর্য হারাচ্ছে। ইউরোপীয় শক্তিগুলো ইসরায়েলে অস্ত্র রফতানি কমিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আইন মানতে গিয়ে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে দাবি করেছে তারা। তাছাড়া জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে যে নজরদারি চলছে সেটাও কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। দেশের ভিতরেও বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছে নেতানিয়াহু। দীর্ঘ সামরিক অভিযান ইসরায়েলি সমাজে অস্থিরতা তৈরি করেছে। রিজার্ভ সেনাদেরকে লম্বা সময়ের জন্য কাজে লাগানোর পরিকল্পনা চলছে। নাগরিকদের মধ্যে তাই অবসাদ বাড়ছে। জোটের অংশীদারদের সাথেও উত্তেজনা বাড়ছে নেতানিয়াহুর। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন জাভিরের মতো জোটের প্রধান অংশীদাররাও আরও আগ্রাসী হওয়ার জন্য চাপ দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু অংশীদারদের কথা শুনতে গেলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। নেতানিয়াহুর সমস্যা হলো রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে তাকে জোটের সমর্থন ধরে রাখতে হবে। সেটা করতে গেলে আবারও জাতীয় ঐক্যের জায়গায় তাকে ছাড় দিতে হবে। যেমন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালানকে নেতানিয়াহু বরখাস্ত করেছেন। সামরিক ব্যক্তিত্ব হিসেবে ইসরায়েলি সমাজে তার গ্রহণযোগ্যতা ছিল। জোটের কট্টর অংশের চাপে নেতানিয়াহু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য গালানকে বরখাস্ত করেছেন বলে মনে করছে সবাই। এই পদক্ষেপ তার নেতৃত্বের ব্যাপারে অনাস্থা আরও বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর যে ভিশন তার মধ্যে অনেক অবাস্তব ধারণা রয়েছে। ইরানের প্রক্সি শক্তিগুলো দুর্বল হয়ে পড়লেও তারা পরাজিত হয়নি। এখনও বড় ধরনের জবাব দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে। ইসরায়েলের বর্তমান সরকারের সাথে আরব দেশগুলো পুরোপুরি সম্পর্ক স্বাভাবিক করবে, এটাও একটা উদ্ভট অবাস্তব ধারণা। সৌদি আরব এরই মধ্যে জানিয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের কথা তারা ভাববে না। কিন্তু নেতানিয়াহুর জোটের অংশীদাররা এই ধরনের ছাড় একেবারেই দিতে রাজি নয়। ইসরায়েলের সীমাবদ্ধতার আরেকটি দিক হল সামরিক সহায়তার জন্য তারা অতিমাত্রায় যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। কিন্তু ট্রাম্পের প্রধান নীতি হল আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেয়া। সেই হিসেবে ট্রাম্পের আমেরিকা ইসরায়েলকে সহায়তা কমিয়ে দিতে পারে। ট্রাম্প এর আগেও ইরানের সাথে চুক্তি সেরে ফেলার কথা বলেছেন। যুদ্ধ দীর্ঘ করার বিরুদ্ধেও সবসময় কথা বলেছেন তিনি। এর অর্থ হল শর্তহীন সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারবে না ইসরায়েল। তাই নেতানিয়াহু আর ইরান তার মিত্রদের উপর চাপ বাড়ানোর যে পরিকল্পনা করছেন সেটা আগামীতে আরও কঠিন হয়ে উঠবে। ইসরায়েল কিভাবে তাদের বর্তমান চ্যালেঞ্জের মোকাবেলা করবে তা নির্ভর করছে নেতানিয়াহুর নেতৃত্ব আর মার্কিন প্রশাসনের সাথে তার সম্পর্কের উপর। জোটের ডানপন্থী অংশের দাবি আর আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করা, এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে তাকে। এজন্য সতর্ক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। নেতানিয়াহুকে একই সাথে দেশের ভিতরের ক্রমবর্ধমান অস্থিরতাকে মোকাবেলা করতে হবে। দীর্ঘ মেয়াদী সামরিক অভিযানের যে স্থায়ী প্রভাব ইসরায়েলি সমাজে পড়বে সেটাও তাকে বিবেচনায় নিতে হবে। গাজায় দীর্ঘমেয়াদী অভিযানের কথা এখনও ভাবছে ইসরায়েল। এই সংঘাতের যে মানবিক এবং রাজনৈতিক ক্ষতি তার বোঝা বাড়তেই থাকবে। নেতানিয়াহুর জোটের উগ্র অংশীদাররা ইসরায়েলকে আরও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদকালে ইসরায়েলের যেটুকু অর্জনের সুযোগ রয়েছে সেটাও তখন হাতছাড়া হয়ে যাবে। এই অস্থিরতা এড়াতে হলে নেতানিয়াহুকে অবশ্যই সামরিক ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে হবে। তাকে এমন বাস্তবসম্মত সমাধান খুঁজতে হবে যাতে একই সাথে আঞ্চলিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়। কৌশলগুলো নতুন করে সাজানোর জন্য সময় কমে আসছে নেতানিয়াহুর। এটা করতে ব্যর্থ হলে ইসরায়েল আরও বিচ্ছিন্ন ও অসহায় হয়ে পড়বে। সামরিক বাহিনীর উপর অতিরিক্ত চাপ বাহিনীকে দুর্বল করে ফেলবে। ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানও ক্ষুণ্ণ হবে। ভবিষ্যৎ স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে নেতানিয়াহুকে অবশ্যই তার উচ্চাকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে হবে। স্বল্পকালীন রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে তাকে দীর্ঘমেয়াদী নিরাপত্তার কথা ভাবতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভিডি ভিউজ।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।